আমার স্বামী টিটু ঘর জামাই থাকত আমাদের বাড়িতে, কিন্তু সে ছিল ওর মা, কোনো কাজ করতে পারত না। কিন্তু তাকে আমি অনেক পছন্দ করতাম, তাই বিয়ে করে ফেলি। আমার মেজ ভাবি সন্তান হতো না, তাই আমার মেজ ভাই সবসময় মনমরা হয়ে থাকত, আর ভাবিকে বলতো তোকে ছেড়ে দিয়ে আরও একটা বিয়ে করব। কিন্তু হঠাৎ একদিন রাতে লক্ষ্য করলাম আমার স্বামী টিটু মেজ ভাবে ঘর থেকে বের হচ্ছে। তার কিছুদিন পর ভাবি হতে যাচ্ছে। আমি তা শুনে আমার মাথা ঘুরে গেল। তাহলে কি আমার স্বামী ভাবিকে? তাহলে মূল ঘটনা খুলে বলি। মাঝরাতে পানি খেতে উঠে নিজের স্বামীকে মেজ ভাবি ঘর থেকে বের হতে দেখে চমকে উঠল দিব্যারা মেজ ভাইয়ের 4 দিন হল ঢাকায়। এখন ভাবি একা ঘরে। আমার স্বামী এত রাতে মেজ ভাবের ঘরে কি করতে গিয়েছিল সেটা জানার জন্য আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। এই ঘরের দিকে স্বামীকে আসতে দেখেই দরজা ভিজিয়ে দিয়ে বিছানায় উঠে ঘুমানোর অভিনয় করল দিবালা। তার স্বামী দরজা ঠেলে সন্তর্পণে হেঁটে এসে বিছানায় তার পাশে শুয়ে পড়ল। দিবা রাই বাড়ির মেয়ে, তার স্বামী ঘরজামাই। দিবা জানে কোনো রকম অপরাধ করলে তাকে সহ তার স্বামীকে এই বাড়ি থেকে বের করে দেবে ভাইয়েরা, তাই এই ব্যাপারে আর কোনো কথা বলেন আদিবাসীরা। পরের দিন সারাদিন মুখ কালো করে রাখলেও তার স্বামী কিন্তু কে এই বিষয়ে কিছুই জিজ্ঞেস করে না সে। তারপরে রাতে দিবা আর কিছুতেই ঘুমাতে পারে না। তার বিশ্বাস তার মেজ ভাই যতদিন শহরে আছে প্রতি রাতেই বোধ হয় তার স্বামী মেজর ভাবে ঘুরে গেছে। কিন্তু ঘরে গিয়ে কি করল এইটা তো আমি দেখি নাই, শুধু দেখতাম মেজ ভাবের ঘরে যেত। কেন যেত দিবার মনে সন্দেহ সৃষ্টি হল। তার বিশ্বাসকে সত্যি প্রমাণিত করতেই যেন ধীরে ধীরে টিটু দিবালার পাশ থেকে গুড়িয়ে মেঝেতে নামান। এরপর পা টিপে টিপে ঘরের দরজা খুলে বাইরে চলে গেল। রাত এখন করতে হবে, একটা দুইটা। তৃতীয় কোনো কাজ না জোগাড় করতে পারায় ভাইদের উপর নির্ভর করেই বেঁচে আছে তারা দুজন। দিবালাটি তুলেই অর্থ উপার্জনের অক্ষমতায় পুষিয়ে দেয়। সারাদিন গাধার মতো বাড়ির কাজ করে। সারাদিন কাজ করায় শরীর এত ক্লান্ত হয় যে সারারাত মরার মতো ঘুমোয় দিবা না। কতবার তিতোতা কাপড় দিয়ে দিবালার ঘুম ভাঙাতে পারেনি। তাই রাতে যে দিবালা জেগে থাকতে পারে এমন কোনো ভয় ছিল না বলা যায়। আর এই সুযোগে মেজ ভাবের ঘরে যেত। কিন্তু কেন এত তা আমি কিছুই জানতাম না। পরদিন রাতে দীপা ঘুমায়নি। সে রাতে জেগেছিল তার স্বামী কি করে তা জানতে। তখনই দেখল দিবালার স্বামী বিছানা থেকে ধীরে ধীরে উঠে গেল, ঘর থেকে বের হয়ে মেজ ভাবের ঘরে গেল। কিছুক্ষণ পর মেজ ভাবি ঘর থেকে চিৎকার শোনা যাচ্ছে। মনে হচ্ছে ভাবির এক অন্য রকম চিৎকার। আমি ভাবতে থাকলাম কি হতে যাচ্ছে এখানে। আমি কিছুটা আন্দাজ করতে পারলাম না আসলে ওই ঘরে কি হচ্ছে। টিটু চলে যেতেই বালিশে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল দিবানা। সে তার স্বামীকে কত ভালোবাসে, সে কি করে সারাদিন তার জন্য, আর সে কিনা তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। দিবালা ভাবল এইভাবে ঘরে কেন আমার স্বামী টিটু যায়, এটা আমার যে করে হোক জানতে হবে। পরের 2 রাত অনেক চেষ্টা করেও জেগে থাকতে পারল না দিবালা। সারাদিনের কাজের দখলে এতই ক্লান্ত থাকত যে মাঝরাত পর্যন্ত বিছানায় শুয়ে জেগে থাকা তার পক্ষে অসম্ভব ছিল। তারপরে যখন মেজ ভাই চলে এলো তখন থেকে দিব্যা কিছুটা নিশ্চিন্ত হল। তার কয়েকদিন পর এক রাতে গভীর ঘুমে ঘুমিয়ে রয়েছে দিব্যারা। অনেক ধাক্কাধাক্কি করে তাকে উঠল তার স্বামী টিটু। ঘুম জড়ানো ক্লান্ত কণ্ঠে দিবালা বলল, কি হয়েছে, এত রাতে ডাকেন কেন? লাইটটা একটু জ্বালাও তো। সারাদিন কাম কইরা কুল পাই না। উনি আছেন তার চিন্তায়, এখন ঘুমান। এই বাড়ির সবচেয়ে অবস্থাপন্ন বলা যায় মেজ ভাই শহীদকে। তার স্ত্রী অবস্থাসম্পন্ন ঘরের মেয়ে। শহীদ মিয়ার বড় চালের আড়তের ব্যবসা, গ্রামের দিকে হলেও শহীদের ঘরটা দেখার মতো। ইট সিমেন্টের দেওয়াল আর টিনের দোচালা। তার ডান পাশে 2টা ইটের তৈরি ছাপড়া ঘরে থাকে ছোট ভাই বাদল, তার বড় ভাই জলিল। তাদের 2টা ঘরের মুখোমুখি উঠোন পেরিয়ে একটা টিন আর বাঁশের তৈরি ঘর। এখানে দিব্যারা আর টিটুর সংসার। দিবালা খুব চিকন আর কালো হওয়াতে বাবা মায়ের মৃত্যুর পর 3 ভাই অনেক খুঁজেও কোনো পাত্র পায় না। শেষমেশ এক ভবগুড়ে ভাই মাগো ছেড়ে টিটুকে ঘর জামাই হিসাবে আনে। ভেবেছিল টুকটাক কিছু কাজে তাকে লাগাবে, কিন্তু সে পুরকর্মা। সেই দিনের প্রায় 1 মাস পর বাড়িতে বিরাট উৎসবের মতো আয়োজন হল। দিবার আর ছোট ভাইয়ের 2টা, বড় ভাইয়ের 3টা সন্তান হলেও মেজ ভাই বিয়ের 4 বছর পরেও সন্তানের মুখ দেখতে পারেননি। মেজ ভাই আর একটা বিয়ে করবেন কি না এটা নিয়ে চিন্তাভাবনা করছিলেন। যে স্ত্রী তাকে সন্তানের মুখ দেখাতে পারবে, মেজ বুকে তাহলে এই বাড়ি ছেড়ে চলে যেতে হতো।
ঠিক এই সময়ে আনন্দের সংবাদটা পেলাম সবাই। মেজ বৌমা হতে চলেছে। মেজ ভাইয়া আর ভাবি আনন্দ দেখে কে এই উপলক্ষে এই উৎসব আয়োজন। দিবারা যখন আনন্দের সাথে কিন্তু কে এই খবরটা দিল তখন সে সামান্য একটু মুচকি হেসে বলল, ভালি তো। শুনছিলাম কোনো ফকিরের কাছ থেকে পানি পড়া নিচ্ছে। ফকির কামেল? সে ও কি যাবে নাকি সেই ফকিরের কাছে? কোথায় থাকে সে? যেখানেই থাকুক তুমি যাবে কিনা সেটা বল। দিবালা বলল, আমার দরকার নাই। আমি সবই বুঝি, তুমি ভাবে ফকিরের কাছ থেকে পানি পড়া এনে দাও, এটা তোমার বানানো কথা। এটা আমি বিশ্বাস করি না। দিদারা আরও বলল, আমি একদিন তোমার এই রহস্য খুঁজে বের করব। আর যেদিন তুমি ধরা পড়বে সেদিন বুঝতে পারবে তোমার কি অবস্থা হয়। কিন্তু তখন বলেছিল তুমি আমাকে বিশ্বাস করো না। দিবালা বলল, করি, কিন্তু তুমি তোমার প্রতি আমার বিশ্বাস দিন দিন উঠে যাচ্ছে। যতদিন পর্যন্ত আমি জানতে না পারব তুমি মেজ ভাবের ঘরে কেন যাও ততদিন পর্যন্ত তোমার প্রতি আমার বিশ্বাস হবে আর হবে না। দিবা রাই কথা বলে ঘুমাতে গেল। তার স্বামীটি তো তার সাথে শোয়া ছিল, কিন্তু হঠাৎ করেই দেখল তার স্বামী বিছানায় নাই। তখন দীপারা চিন্তায় পড়ে গেল। আজও চলে গেল। ভাবি রুম থেকে এক প্রকার চিৎকার আসতে শুরু করল। আমি কিছুই বুঝতে পারলাম না এটা কিসের চিৎকার। মনে হচ্ছে মেয়েলি কণ্ঠ। প্রায় 1 ঘণ্টা পর দিবালা দেখতে পেল মেজ ভাবি রুম থেকে বের হতে। দিবার মনে দিন দিন সন্দেহ বাড়তে লাগল। তারপর দিবালা ভাবল, একদিন আমি জানালা দিয়ে দেখব তারা কি করে। দিবার স্বামী দিন দিন দিবালার প্রতি কমে যাচ্ছে। কিন্তু আজ 2 দিন যাবৎ দিবালার স্বামী মেজ ভাবে রুমে যাচ্ছে না, সেটা লক্ষ্য করল দিবালা। দিবারা তার স্বামী তাকে জিজ্ঞেস করল, একই আজকাল তো তোমায় আর দেখি না ভাবি রুমে যেতে। তার স্বামী তাকে একটা কাপড় দিয়ে বলল, তোমার বাবার বাড়ি থাকি বলে তুমি কি আমায় যা বলবে তাই মনে করবে? সব কিছুর ভিতর শুধু কি তোমার অধিকার আছে আমার নেই? এর মধ্যে হঠাৎ খবর আসলে মেজ ভাবি মা হতে চলেছে। দিবা সেটা শুনে চমকে গেল। কারণ মেজ ভাবি স্বামী মানে আমার মেজ ভাই, এত সমস্যা ছিল। তাহলে কিভাবে সে মা হতে চলল? আমার মাথায় কোনো কাজ করছে না। আমার মনে সন্দেহ হতে লাগল। দিবার তার স্বামীকে বলল, আপনি এখন আর দেখি দিবার রুমে যান না কেন? তখন কি করব সেটা আমার ব্যাপার। যাই হোক, আমি এবার অপেক্ষায় আছি কখন আবার আমার স্বামী তার রুমে যায় সেই প্রতীক্ষায়। এর কিছুদিন পর তার স্বামী কিভাবে রুমে গেল, তারপর আমি জানলা দিয়ে যা দেখলাম তা দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। দিবালা এই দৃশ্য দেখে সে বিছানায় শুয়ে কান্না করতে লাগল। ঠিক তখনই আমার স্বামী তো আমার রুমে এসে পড়ল। আর আমায় বলতে লাগল, আরে শাহানা, লাইট জ্বালাও না। দেখ কি দেয়। বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে লাইট জ্বালালো দিবানা। তারপর চকিতে এসে বসল। কিন্তু তার সবগুলো দাঁত বের করে হেসে পাঞ্জাবির পকেট থেকে এক জোড়া চুড়ি বের করল। আর একটু কাছে আসো। পোড়া দেয়। চুলগুলো দেখে চিনো দিবালা এগুলো শোনে। আর এর মালিক যে মেজ ভাবি ছাড়া কেউ না, তাও সে ভালো করে জানে। সে ভয়ে ভয়ে ফিসফিস করে বলল, এগুলো তো মেজ ভাবে। তুমি পায় না কই? আরে ভয় পায় না, চুরি করি নাই। মেজ ভাবি আমাকে দিচ্ছে। বলো কি? সে কেন দেবে? তোমাকে একটা কথা বলি। কই 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 রাও, এতদিন কইতে পারি না ঈশ্বর মেয়ে। ভাবছিলাম তুমি আমায় ভুল বুঝবে। কিন্তু তোমায় আমি কি কিছু গোপন করে বল, ভুল বুঝো না বু। মেজ ভাই এবার ঢাকায় যাওয়ার পর কয়লা আমি মেজ ভাবের ঘরে গেছিলাম। তিনি তো আবার বলল, মেজভাই ঢাকা যাওয়ার পরে মেজদা বের করা খুব জ্বর হয়েছিল। কিন্তু তার যত্ন করার মতো কেউ ছিল না। তাই ভাবি, কই দেখি তোর আমি ভাইয়ের মতো দেখি। আমার সারাদিন ভাল লাগে, খালি একটু দুর্বলতা থাকে। কিন্তু রাত হলেই জোর বাড়ে। তুই কি গাইতে আইস? আমার মাথায় একটু পানি ঢালতে পারবি? দিবালা অবাক হয়ে বলল, আমারে করতে পারো? ছোট ভাবি বড় ভাবি আছে, তোমার করল কেন? আমাদের সারাদিনে জলের কথা একবারও কইল না। তিতু মুখটাকে মলিন করে বলল, দেখলাম। সব আমার কপালের দোষ। আমি জানতাম তুমি আমার সন্দেহ করবে। আমি কি আর সে বিশ্বাস পাওয়ার যোগ্য? দিবালা এবার কাদো কাদো হয়ে বলল, না গো, আমি ওটা বলি নাই। আমি তোমারে বিশ্বাস করুন না তো কারে করুন খ? তুমি ছাড়া আমার আর কে আছে? তুমি আমারে টোকাই বা ফিরিস্তা? আশা করি ও বিশ্বাস করুন না। এই না হলে আমার বউ। শুনুন, ভাবে কইলাম দেওয়ালে পাঠিয়ে দিবেন, এভাবেই বলল। আহা বেচারি, সংসারটা লাইগা কাজ কইরা সারাদিন মরছে, তারা বাড়িতে থাকতো করা কেন? দিবারা জানে যে আমি তোমার ভাই মানে। তুমি আছো, দিবালা কিছু মনে করবেন না জানলেও। ওর মনে এত নষ্ট না।
তবু আমি তোমাকে কিছু করি না এই দলে। তাছাড়া উচিত পরের বাড়িতে থাকি। বেশি তর্ক মানায় না। এই জন্যই আমি তোমার ভাবে রুমে গেলাম চুপি চুপি। কারণ রাতে তোমার ভাবির মাথায় পানি না দিলে কি তখন জোর ছাড়ত? আমি যদি ভাবি পাশে না থাকতো, আমার মাথায় পানি না দিতাম, তাহলে জ্বলে মইরা যাইত। এতদিনে ভাবিকে কবরস্থানে রেখে আসতে হতো। দিবালা তখন বলল, সবই বুঝলাম, কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না। ঋতু বলল, কি কথা তোমার মাথায় ঢুকছে না আমায় বলো। দিবালা তখন বলল, আমার মেজ ভাইয়ের সমস্যা ছিল, কিন্তু সে কিভাবে মা হতে চলেছে। আর ভাবি ঘর থেকে কিসের আওয়াজ আসত, কিন্তু তখন বলল, তুমি দেখি আবার আমাকে সন্দেহ করছ। এই সন্দেহটা তোমাকে দূর করে দেয়। তোমার মেজ ভাবি একদিন আমায় বলল, আমার সংসারটা মনে হয় ঠিক হবে না। আমি বলেছিলাম, কেন টিকবে না? কারণ আমার কোনো সন্তান নেই, তাই স্বামী আর একটা বিয়ে করতে পারে বলে আমায় বলল। আর তখনই আমি বলেছিলাম তোমার ভাবিকে, শোন, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি। আমি তখন এক ফকির বাবার কাছে গেলাম। ভাবি সমস্যাগুলো খুলে বললাম। ফকির বাবা বলল, আমি তোমায় এক গ্লাস পানি পড়া দিব, সেটা 23 ফোঁটা করে 7 খানা খেতে হবে। তাও নিজ হাতে খেলে হবে না, তার স্বামী তাকে খাওয়াই দিতে হবে। তখন তো বড় ভাই বাড়িতে ছিল না। আমি কোনো উপায় না পেয়ে এক গ্লাস পানি পড়া নিয়ে আসলাম। আর এই ফকির বাবার পানি পড়া খেয়ে আল্লাহর রহমতে সে সন্তান লাভ করেছে। বুঝলে এবার দিবা না? আর তোমার ভাবি ঘর থেকে যে শব্দ আসত সেটা ছিল এলইডির শব্দ। তুমি তো শুধু শুধু আমার সন্দেহ করতে। দিবার চোখ ভিজে ওঠে। আহা, তার এই স্বামীকে আর ভাবি কি নাকি সে ভুল বুঝেছে? কি বাজে চিন্তাই না করেছে সেই রাতে তার স্বামীকে ভাবে ঘর থেকে বের হতে দেখে। সে সিদ্ধান্ত নেয় তার সহজ সরল এই স্বামীকে আর কোনোদিন সন্দেহ করবে না। সে কিছু বলল, আমি সেবা যত্ন করাতে ভাবে সুস্থ হইয়া গেল, তাই তো খুশি হইয়া দিলেই চুরি জোড়া কোয়েল দি বাজারে দিও। তবে দিনের বেলা এটা পুরো না শাহ না বুঝি তো পরের ঘরে থাকি 5 লোকে 5 কথা বলব। দিবা তখন কেঁদে কেঁদে বলল, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমাকে অযথা সন্দেহ করছি। আসলে তুমি নিষ্পাপ। দিবালা বলল, তুমি মেজ ভাবের ঘরে গিয়ে মেজ ভাবিকে মায়ের মতো যত্ন করে সুস্থ করে তুলেছে, এরকম স্বামী এখনকার যুগে পাওয়া বড় কঠিন। দিবা বলল, আমায় ক্ষমা করে দিও তুমি। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। কিন্তু তখন হেসে বলল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।